আজকে একটা বিষয় নিয়ে আমি আলোচনা করব মেনলি স্টুডেন্টদের স্টুডেন্টদের কিছু টপিক একটু সমস্যা হয়, যে টপিকগুলো ওদের বুঝতেও সমস্যা হয়, আর আহ, বিষয়গুলো এত জটিলভাবে একে অপরের সঙ্গে ঘটনাগুলো জড়িয়ে থাকে। ইতিহাস তো ইতিহাস কি হয় না, ইতিহাস হচ্ছে বিভিন্ন ঘটনার সমষ্টি। ইতিহাস কি না, ইতিহাস হচ্ছে বিভিন্ন ঘটনার সমষ্টি। একটা টাইমের মধ্যে, একটা টাইম লাইনের মধ্যে যখন অনেকগুলো ঘটনা এসে যুক্ত হয়ে পড়ে না, তখন ইতিহাসকে বোঝা খুব কঠিন হয়ে যায়। তখন ইতিহাসকে বোঝা খুব কঠিন হয়ে দাঁড়ায়। আমাদের ভারতবর্ষের ইতিহাসে যদি আমরা ঔপনিবেশিক যুগের ইতিহাস আমরা আলোচনা করি, আহ, বা ব্রিটিশ শাসন যেটা আমরা বলছি, তো সেই ঔপনিবেশিক যুগের ইতিহাস আলোচনা করতে গেলে আমাদের এত ঘটনার স্রোত একে অপরের সঙ্গে যুক্ত হয়ে গেছে, তাতে করে আমরা ওই যে কোনো একটা ঘটনা সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের কিন্তু একাধিক ঘটনার স্রোতকে আলোচনা করতে হবে। কারণ কোনো ঘটনা একটা ঘটনা যে কেন্দ্র করে ঘটছে না, একটা ঘটনা যখন ঘটছে তার সঙ্গে অনেক ঘটনা, অনেক টাইম লাইন যেটা বলছি আমি, অনেক কিছু এসে একসঙ্গে মিশে গিয়ে একটা ঘটনাকে বৃহৎ আকার দান করছে। তো আজকে আমি একটা টপিক নিয়ে আলোচনা করব, ঔপনিবেশিক ভারতের একটা টপিক। এটা আমি একটু ভুল বললাম, ঔপনিবেশিক ভারতের টপিক বললে হয়তো বিষয়টা ভুল বলা হবে। কারণ যে বিষয়টা আমি আলোচনা করব এটা ভারত স্বাধীন হবার পরের ঘটনা। বিষয়টা অনেক অনেক স্টুডেন্টদের মধ্যে একটু অসুবিধা হচ্ছে। আমাকে অনেকে বলেছে যে স্যার এই বিষয়টা নিয়ে একটা ভিডিও যদি বানানো যেত তাহলে আমাদের একটু বিষয়টা ইজি হতো এবং সহজ হতো। তো যদিও ভারত ভাগের পর এই ঘটনাটা, এই ইতিহাসটা আমাদের আলোচনার বিষয়, কিন্তু যেহেতু আমরা কি বললাম যে কোনো ঘটনা আলোচনা করতে গেলে তার সঙ্গে অনেকগুলো ঘটনার স্রোত মিশে থাকে, তো সেহেতু আমি এই ঘটনাটা আলোচনা করতে গিয়ে তোমাদের কিন্তু ব্যাকের কিছু ঘটনার স্রোত যেগুলো এই ঘটনার সঙ্গে মিশে রয়েছে আমি সেটা বলবো। আর আমি প্রথম থেকেই বলেছি যে বিষয়টা যখন আমি ভিডিওগুলো 1 ঘন্টা 1.5 ঘন্টা করে হয়ে যেত, তখন তোমরাই আমাকে বারবার বলতে যে স্যার ভিডিওগুলো খুব বড় হয়ে গেলে আমাদের ধৈর্য থাকে না, আমরা ভিডিওগুলো দেখতে অসুবিধা হয় বা ধৈর্যচ্যুতি ঘটে। তো সেই জন্য আমি এখন ভিডিওগুলো ছোট ছোট আকারে করছি। আজকে মেনলি একটা যে বিষয়টা আলোচনা করব সেটা আমি কি আলোচনা করতে চলেছি এখন বলবো না, একটু ওয়েট করো, ওয়েট করলে নিজেরাই বুঝতে পারবে অ্যাকচুয়ালি আমি কি আলোচনা করতে চলেছি। শুধু এইটুকু জেনে নাও যে ঔপনিবেশিক ভারতের একটা জটিল যায়, বারবার ঔপনিবেশিক করে ফেলছি, স্বাধীন ভারতের, ভারতবর্ষ স্বাধীন হবার পর ভারতবর্ষের যে যে সমস্যাগুলো দেখা গিয়েছিল, সদ্য স্বাধীন ভারতবর্ষের বেশ কিছু সমস্যা আমরা দেখতে পেয়েছিলাম। তার মধ্যে এই সমস্যাটা হচ্ছে একটা অন্যতম। আমার মনে হয় কিছু ছেলে মেয়ে বুঝতে পেরেছে অ্যাকচুয়ালি আমি কোন টপিকের উপর আলোচনা করতে চলেছি। তো সদ্য স্বাধীন ভারতবর্ষের অনেক সমস্যা ছিল, তার মধ্যে একটা সমস্যা আমি আজকে আলোচনা করব। শুধু সমস্যা আলোচনা করব, সমস্যার সমাধানটা আমি নেক্সট ভিডিওতে করব। আর চলো, আমি প্রথমেই বলতে চাইছি যে আমি কি বললাম যে ব্যাক থেকে আলোচনা করব। 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হচ্ছে 15ই আগস্ট। তো 1947 সালে ভারত স্বাধীন হওয়ার আগে, মানে 15ই আগস্ট ভারত স্বাধীন হওয়ার আগে তার কিছু পূর্বে 21শে মার্চ, কবে সালটা না, 1947 সালের, আমি সাল লিখলাম 21শে মার্চ, একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে। কি ঘটনা না, লর্ড মাউন্টব্যাটেন এই সময়ে ভারতকে আহ, স্বাধীনতা দেওয়ার জন্য কিছু আহ, নিয়ম শৃঙ্খলা নিয়ে তার যে পরিকল্পনা, যেটা মাউন্টব্যাটেন পরিকল্পনা বলা হচ্ছে, সেই মাউন্টব্যাটেন পরিকল্পনাটা তিনি ঘোষণা করছেন। কবে না, 1947 সালের 21শে মার্চ লর্ড মাউন্টব্যাটেন ভারতবর্ষে আসছেন এবং ভারতবর্ষে এসে তার যে পরিকল্পনা সেই পরিকল্পনা গ্রহণ করছেন। এখন যদি বলা হয় মাউন্টব্যাটেন ভারতবর্ষে আসার পরই তার প্রথম কি লক্ষ্য ছিল না, তার প্রথম লক্ষ্য ছিল ভারতবর্ষকে যত দ্রুত সম্ভব ক্ষমতাকে হস্তান্তর করা। ওকে, তাহলে ভারতবর্ষকে যত দ্রুত সম্ভব ভারতের ক্ষমতাকে হস্তান্তর করা, এই উদ্দেশ্যে 21শে মার্চের পর 23রা জুন তিনি, কবে না 21শে মার্চের পর 23রা জুন, তাহলে ইনি ভারতে আসছেন কবে
তা ভারতে আসছেন লর্ড মাউন্টব্যাটেন, ভারতবর্ষে আসছেন 1947 সালের 21শে মার্চ, এবং মার্চের পর এপ্রিল, মে, জুন, প্রায় 3 মাস ধরে নাও। প্রায় 3 মাস পর তিনি ভারত বিভাগ যে পরিকল্পনা, ভারতকে ভাগ করার জন্য যে পরিকল্পনা গ্রহণ করেছিলেন বা ঘোষণা করেছিলেন, সেটা অ্যাকচুয়ালি মাউন্টব্যাটেন প্রস্তাব বা মাউন্টব্যাটেন রোয়েদাদ, আমরা যা ইচ্ছা বলতে পারি। তো মাউন্টব্যাটেন পরিকল্পনা আমার আলোচনার বিষয় না, কিন্তু আমার আলোচনার টপিককে বোঝাতে গেলে আমার আলোচনার সঙ্গে লিঙ্কেড ওই পরিকল্পনায় যে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছিল, আমি সেই বিষয়গুলোকে আমি একা একা আলোচনা করব। তাহলে মাউন্টব্যাটেনের লক্ষ্য কি ছিল বললাম, যে যত যত দ্রুত সম্ভব ভারতবর্ষকে স্বাধীনতা বা ভারতবর্ষকে তাদের হাতে ক্ষমতাকে হস্তান্তর করা। এখানে মাউন্টব্যাটেন পরিকল্পনার কয়েকটি 3 থেকে 4টি আমি ইম্পর্টেন্ট টপিক তোমাদেরকে তুলে ধরবো আমার টপিকের সঙ্গে রিলেটেড। আমি একটু পরে বলছি টপিকটা কি। এখানে কি বলা হচ্ছে, যে সমগ্র ভারতবর্ষকে দুটো পৃথক ডোমিনিয়নে ভাগ করা হবে। এখানে কি বলা হচ্ছে, নাম্বার 1 পরিকল্পনায় বলা হচ্ছে যে সমগ্র ভারতকে দুটি ডোমিনিয়ন, ডোমিনিয়ন ডোমিনিয়ন মানে ডোমিনেন্ট মানে শাসন করা, স্বডোমিনিয়ন মানে নিজেদের শাসন নিজেরাই করবে। তাহলে সমগ্র ভারতবর্ষকে দুটো ডোমিনিয়নে ভাগ করা হচ্ছে। কি নাম? একটা হচ্ছে ভারতবর্ষ বা ভারত, আর একটা হচ্ছে পাকিস্তান। দুটো পৃথক ডোমিনিয়নে ভাগ করা হচ্ছে। আর কি বলা হচ্ছে না, ভারত এবং পাকিস্তান এই যে দুখানা ডোমিনিয়নে ভাগ করা হলো, এরা সম্পূর্ণভাবে নিজেদের আভ্যন্তরীণ এবং বৈদেশিক নীতি সম্পূর্ণভাবে নিজেরা পরিচালনা করতে পারবে। তাহলে এখানে কি বলা হলো না, এই যে দুটো ডোমিনিয়ন, ভারতকে দুখানা ডোমিনিয়ন ভাগ করা হচ্ছে, কি না, একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে পাকিস্তান। ভারত এবং পাকিস্তান এই দুটো ডোমিনিয়ন, ভারত এবং পাকিস্তান, এরা কি না, এরা নিজেরাই নিজেদের আভ্যন্তরীণ বৈদেশিক সমস্ত নীতি পালন করবে, প্রথম। দ্বিতীয়, এই পরিকল্পনায় আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমার আলোচনার বিষয়, মুসলিম প্রদেশ যে সিন্ধু প্রদেশ, বেলুচিস্তান, কি কি বলছি ভালো করে শুনবেন। মুসলিম প্রদেশ, সিন্ধু প্রদেশ, যেটা পশ্চিম সিন্ধুর পশ্চিম দিকটা বলতে পারো, সিন্ধু প্রদেশ, বেলুচিস্তান, পশ্চিম পাঞ্জাব এবং পূর্ব বাংলা। কি কি নামগুলো বললাম? সিন্ধু, বেলুচিস্তান, পশ্চিম পাঞ্জাব আর পূর্ব বাংলা। এই পূর্ব বাংলা শব্দটা আমি কেন ইউজ করলাম পরে বলছি। তাহলে ভালো করে দেখো, এই এই যে প্রদেশগুলোর নাম আমি বললাম, সেই প্রদেশগুলো কিন্তু পুরো ভারতবর্ষের এই জায়গাটা অবস্থান করছে। ভারতবর্ষে গুজরাটের পর সিন্ধু মানে সিন্ধু নদী এখানে ছিল আমরা জানি, বেলুচিস্তান, তারপর পশ্চিম পাঞ্জাব মানে পাঞ্জাবের পশ্চিম দিকটা কথা বলা হচ্ছে, আর পূর্ব বাংলা মানে পশ্চিমবঙ্গের পূর্ব দিকের এই অংশটা, পশ্চিমবঙ্গের পূর্ব দিকের অংশটা। তাহলে এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোকে নিয়ে পাকিস্তান গঠনের কথা বলা হচ্ছে। তাহলে এটা হচ্ছে পূর্ব পাকিস্তান, আর এটার নাম দেওয়া হচ্ছে পশ্চিম পাকিস্তান। ওকে, তাহলে আমাদের মাউন্টব্যাটেন পরিকল্পনাতেই কিন্তু ভারত এবং পাকিস্তানের যে ডিভাইডেড বা বিভাজনটা কিন্তু করা হয়ে গেছে। আর একটা জিনিস বলা হচ্ছে কি এই পরিকল্পনায়, নাম্বার 3, এই পরিকল্পনা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপর জোর দেওয়া হচ্ছে, সেটা কি না, এখানে বলা হচ্ছে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, উত্তর এবং পশ্চিম, ভারতবর্ষ উত্তর পশ্চিম মানে পাকিস্তানের দিকটা, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ ও আসামের সিহট্ট জেলা কোন প্রদেশের সঙ্গে যুক্ত হবে সেটা ডিসাইড করবে তারা নিজেরা। মানে অ্যাকচুয়ালি বলা হচ্ছে কিরকম, যে ভারতবর্ষের এই তো অংশ, ঠিক আছে, পশ্চিমবঙ্গ, এই জায়গাটাকে বলা হচ্ছে, এই জায়গাটাকে নাম দেওয়া হবে পাকিস্তান, আর এই অংশটাকে নাম দেওয়া হবে কি না, এই অংশটা নাম দেওয়া হবে পাকিস্তান। এবার এখানে একটা জিনিস যুক্ত করে দেওয়া হচ্ছে, যে এই যে সীমান্ত প্রদেশ, ভারত এবং পাকিস্তানের যে ডিভাইডেডটা হচ্ছে, সেই ডিভাইডেডের যে সীমারেখায় যেসব রাজ্যগুলো থাকবে, সেই রাজ্যগুলোর মধ্যে কি বলা হচ্ছে না, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, উত্তর পশ্চিম তার যে সীমান্ত, এই সীমান্ত প্রদেশ। আর কি বললাম না, ওখানে এই বাংলার দিকের যে অংশটা রয়েছে, তার মধ্যে কি থাকছে, যে আসামের সিহট্ট,
উত্তর দিকে আসাম আছে, আসামের কিছু অংশ যেটা বাংলাদেশের সীমানায় পড়ছে, এই দুটো জায়গা। তাহলে কোন কোন জায়গা বললাম না, একটা বললাম উত্তর পশ্চিম সীমান্ত, আর এইদিকে বাংলাদেশের দিকে আসামের শ্রীহট্ট, আসামের শ্রীহট্ট, এই দুটো জায়গাকে বলা হচ্ছে কি যে তোমরা নিজেরা ভোটের মাধ্যমে, নিজেরা নিজেদের সিদ্ধান্তের মাধ্যমে তোমরা কোন ডোমিনিয়নে যুক্ত হবে তোমরা ডিসাইড করতে পারবে। আর দেশীয় রাজ্যগুলোকে, যারা দেশীয় রাজ্য ছিল তাদেরকে কি বলা হচ্ছে, তোমরা যে কোনো ডোমিনিয়নে যুক্ত হতে পারো, তোমাদেরকে স্বাধীনতা দেওয়া হলো। তাহলে এই হলো লর্ড মাউন্টব্যাটেন পরিকল্পনার ভারতের দেশীয় রাজ্যগুলো সম্পর্কে ভারত ভুক্তি বিষয়ে সিদ্ধান্ত আগে থেকেই একটা পরিকল্পনা করে দেওয়া হয়েছিল। কোথায় না, লর্ড মাউন্টব্যাটেন পরিকল্পনা। মানে এই বিষয়টা আমি আজকে আলোচনা করব। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ভারতবর্ষ যখন স্বাধীন হলো, স্বাধীন ভারতের দেশীয় রাজ্যগুলোর ভারতভুক্তি, কোন রাজ্য ভারতে যুক্ত হবে, কোন রাজ্য পাকিস্তানের সঙ্গে যুক্ত হবে, এই বিষয়টাই আলোচনা করার আজকে আমার মূল বিষয়। তবে আজকে আমি এই ভিডিওতে ভারতভুক্তি সংক্রান্ত সমস্যাটাই আলোচনা করব। সমস্যার সমাধানের উদ্দেশ্যে কি কি প্ল্যান করা হয়েছিল, কোথায় কি নীতি গ্রহণ করা হয়েছিল, সেটা কিন্তু আমার আজকের এই ভিডিওর আলোচনার বিষয় নয়। আজকে আমি দেখাবো প্রবলেমটা কি ক্রিয়েট হয়েছে, সেই প্রবলেমসটা দেখাবো, এবং প্রবলেমসের জন্য কি কি পরিকল্পনা করা হয়েছিল, আমি এই বিষয়টা আলোচনা করব। প্রবলেম সলভ নেক্সট ভিডিওতে আলোচনা হবে। ওকে, তাহলে মাউন্টব্যাটেন পরিকল্পনায় পরিপূর্ণভাবে ভারতকে দুটো অংশে ভাগ করে দেওয়া হলো। মানে আগে থেকে ডিসিশন নেওয়া হলো কি ভারত এবং পাকিস্তান দুটো পৃথক ডোমিনিয়নে বিভক্ত করে ভারতকে স্বাধীনতা দেওয়া হবে। আমি এটা মুছে দিচ্ছি পুরোটা, চলে আসো। এরপর 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হলো। সালটা আমাদের সবারই একটা মনের মধ্যে কি বলবো, একটা গর্ববোধ জাগ্রত করে যে আমরা স্বাধীন ভারতের নাগরিক। তো যখন ভারতবর্ষ স্বাধীন হলো, সেই স্বাধীনতা হওয়ার সঙ্গে সঙ্গে সবচেয়ে বড় প্রবলেমস কি বললাম, যে দেশীয় রাজ্যগুলোর ভারতভুক্তি। তাহলে দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তি সংক্রান্ত যে প্রবলেমস, সেই প্রবলেমসটা কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে একটা মোস্ট ইম্পর্টেন্ট ছিল। কেন না, ভারতবর্ষ যখন স্বাধীনতা পাচ্ছে তখন ভারতবর্ষের দেশীয় রাজ্য, ভারতবর্ষ যখন স্বাধীনতা পাচ্ছে তখন ভারতবর্ষে দেশীয় রাজ্য ছিল কটা না, 601টি। ওকে, তাহলে ভারতবর্ষ যখন স্বাধীনতা পেল তার আগে ভারতবর্ষের মোট কতগুলো ছোট ছোট মানে ছোট ছোট দেশীয় রাজ্য ছিল না, মোট 601টা ছোট ছোট দেশীয় রাজ্য ছিল। 1947 সালের 14 জুলাই, জুন মাসে মাউন্টব্যাটেন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এখনো স্বাধীনতা আসেনি, জুলাই আসি। হ্যাঁ, তো 1947 সালের জুলাই মাসে ভারতীয় স্বাধীনতা আইন বলে একটা আইন ঘোষণা করা হয়। কবে না, 1947 সালের জুলাই মাসে। 1947 সালের জুলাই মাসে ভারতীয় স্বাধীনতা আইন। ওকে, তো ভারতীয় স্বাধীনতা আইন বলে একটা আইন ঘোষণা করা হয়। মেনলি এই আইনে যে বিষয়টা বলা হয়েছিল যে দেশীয় রাজ্যগুলি নিজেদের স্বাধীনতা বজায় রাখতে পারবে। আর কি বললো না, যে কোনো রাজ্য, যে কোনো দেশীয় রাজ্য ভারত বা পাকিস্তান যে কোনো ডোমিনিয়নে যোগ দিতে পারবে। এই সিদ্ধান্ত দেওয়ার পর কিন্তু দেশীয় রাজ্যগুলোর মধ্যে একটা কি বলবো, একটা কনফিউশন তৈরি হয়েছিল, তারা কোন অঙ্গরাজ্যের কোন রাজ্যের সঙ্গে কোন ডোমিনিয়নে যুক্ত হবে, ভারতের সঙ্গে যুক্ত হবে না পাকিস্তানের সঙ্গে যুক্ত হবে। এই নিয়ে প্রবলেমস একটা বড় আকার ধারণ করেছিল। সেই সময় ভারতবর্ষের যিনি বড়লাট ছিলেন মাউন্টব্যাটেনের একজন রাজনৈতিক উপদেষ্টা ছিলেন, যার নাম ছিল স্যার কনরাড কনফিল্ড। কে না, মাউন্টব্যাটেনের রাজনৈতিক উপদেষ্টা, আমি লিখছি বড়লাট। ওকে, বড়লাটের রাজনৈতিক উপদেষ্টা কনরাড, আমি অ্যাকচুয়ালি তোমার
বড়লাট শব্দটা আমি মানে ইউজ করলাম গভর্নর জেনারেলের ক্ষেত্রে, ঠিক আছে। কনরাড কনফিল্ড, ওকে। তাহলে বড়লাটের রাজনৈতিক উপদেষ্টা কে ছিলেন? না কনরাড কনফিল্ড। ইনি কি করেছিলেন, যখন দেশীয় রাজ্যগুলির মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছে যে তারা কোন ডোমিনিয়নে যুক্ত হবে, তখন ইনি কিন্তু দেশীয় রাজ্যগুলির উপর একটা কি বলবো উস্কানিমূলক একটা তাদের মনের মধ্যে একটা উস্কানি ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। তিনি কি না প্রত্যেকটা দেশীয় রাজ্যের মধ্যে একটা উস্কানি ভাব তৈরি করছেন। তার উস্কানির কারণে ভূপাল, হায়দ্রাবাদ, ত্রিবাঙ্কুর, কি কি নাম বললাম? ভূপাল, হায়দ্রাবাদ, ত্রিবাঙ্কুর, এছাড়াও আরো কিছু দেশীয় রাজ্য, কার না বড়লাটের রাজনৈতিক উপদেষ্টা, ওকে। বড়লাটের রাজনৈতিক উপদেষ্টা কনরাড কনফিনের উস্কানিমূলক কি বলবো প্রচারে ভূপাল, হায়দ্রাবাদ, ওকে, হায়দ্রাবাদ, ত্রিবাঙ্কুর, এরা কিন্তু মনে মনে একটা ভাবনা চিন্তা নিয়েছিল কি যে আমরা স্বাধীন রাজ্য হিসাবে আমরা আত্মপ্রকাশ করতে চাই। যখনই এই ঘোষণাটা তোমার এরা জাস্ট মনে মনে ভাবতে লাগলো, তখন জাতীয় কংগ্রেসের মনের মধ্যে একটা ভয় এলো। জাতীয় কংগ্রেসের কি চিন্তা ভাবনা হলো, যদি স্বাধীন রাজ্য হিসেবে ঘোষণা করে, তাহলে ভারতবর্ষের যে ঐক্য, সেই ঐক্যটা কিন্তু বিপন্ন হবে। সঙ্গে সঙ্গে জাতীয় কংগ্রেস ঘোষণা করলো যে ইংরেজরা ভারত ত্যাগের পর যদি কোনো দেশীয় রাজ্য স্বাধীনতা ঘোষণা করে, তাহলে কিন্তু জাতীয় কংগ্রেস তাদের স্বাধীনতা স্বীকার করবে না, তাদেরকে ভারতের সঙ্গে যুক্ত হতে হবে। জাতীয় কংগ্রেস কিন্তু এটা ডাইরেক্টলি ঘোষণা করলো কি না, যদি কেউ মনে মনে ভাবে যে আমরা স্বাধীন রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করব, তাহলে তাদের কিন্তু স্বাধীনতা দেওয়া হবে না, তারা কিন্তু ভারতবর্ষের সঙ্গে যুক্ত থাকবে। এটা কিন্তু ডাইরেক্টলি বলে দেওয়া হবে, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত বলে দেওয়ার পর এরপর আমি এখানটা মুছে দিচ্ছি। এরপর কি হলো না, এই যখন একটা জটিল সিচুয়েশন তৈরি হয়েছে, তখন ভারতবর্ষের যে স্বরাষ্ট্রমন্ত্রী, তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বল্লভ ভাই প্যাটেল, যাকে আমরা লৌহ মানব বলে চিহ্নিত করি। কি বললাম না, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বল্লভ ভাই প্যাটেল, ওকে, যাকে আমরা কি বললাম না লৌহ মানব। কেন লৌহ মানব? তার চিন্তা ভাবনা লোহার মতো স্ট্রং ছিল, তিনি খুব স্ট্রংলি ছিলেন, মানে খুব মেন্টালি ভাবে খুব স্ট্রং ছিলেন। তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন না বল্লভ ভাই প্যাটেল, যিনি লৌহ মানব নামে পরিচিত। তিনি পরামর্শ দিলেন যে তার পরামর্শে বা তিনি যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তার দায়িত্ব ছিল কি যে সমস্ত রাজ্যগুলোকে একসাথে করে ভারতবর্ষের এই যে প্রবলেমসটা, এই যে দেশীয় রাজ্যভুক্তির যে সমস্যাটা, সেটা সমাধান করা। তিনি প্রথমে কি করলেন যে দেশীয় রাজ্যের দপ্তর নামে একটা দপ্তর আর কি, তিনি প্রথমে কি করলেন না দেশীয় রাজ্যের দপ্তর, ওকে, দেশীয় রাজ্যের দপ্তর, ওকে, কি বললাম না দেশীয় রাজ্যের দপ্তর বলে একটা দপ্তর গঠন করলেন। দপ্তর মানে একটা ছোট একটা সংগঠন বা একটা সভা, যা বলতে পারো, একটা দপ্তর গঠন করলো। এখানে কি বলা হলো, এখানে প্যাটেলের একটাই ভূমিকা ছিল, এই যে দেশীয় রাজ্যের দপ্তর, এখানে সমস্ত দেশীয় রাজ্যগুলিকে একত্রিত করা হলো, এবং একত্রিত করার পর এই বল্লভ ভাই প্যাটেল তাদের উপর কিন্তু রাজনৈতিক এবং কূটনৈতিক এবং ভয়, এই প্রেসার ক্রিয়েট, মানে দেশীয় রাজ্যগুলোকে সেখানে জাস্ট একত্রিত করা হলো। একত্রিত করার পর কিন্তু বল্লভ ভাই প্যাটেল এদের উপর কিন্তু একটা কূটনৈতিক প্রেসার ক্রিয়েট করলো, একটা ভয় তৈরি করলো যে তোমরা যদি ভারতের সঙ্গে যুক্ত না হয়, তোমাদের উপর কিন্তু আক্রমণ করা হবে। এই ভয় দেখানোর পর কি বলবো, দেখানোর পর অনেক রাষ্ট্রই তাদের চিন্তা ভাবনা বা অনেক দেশীয় রাজ্য তাদের চিন্তা ভাবনা কিন্তু পরিবর্তন ঘটিয়েছিল। তারা মনে মনে কি না ভারত আক্রমণের ভয়ে বা ভারতের যেহেতু সেনাবাহিনী, ভারত একটা বিশাল বড় সংগঠিত একটা দেশ হিসাবে গড়ে উঠতে চলেছে, তার আক্রমণের ভয়ে তারা কিন্তু অনেকেই ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল।
এই সংগঠন তার কাজ, মানে এই সংগঠনের প্রধান কাজই ছিল কি না, দেশীয় রাজ্যগুলোর সঙ্গে, পরবর্তীকালে এই সংগঠনের প্রধান কাজ ছিল কি না, দেশীয় রাজ্যগুলির সঙ্গে একটা সুসম্পর্ক গঠন করা, যাতে করে ভারতের সঙ্গে সমস্ত দেশীয় রাজ্যগুলোর একটা সুসম্পর্ক গড়ে ওঠে। ঠিক আছে, তো এই রকম একটা সিচুয়েশন যখন তৈরি হলো, সেই সিচুয়েশনে দেশীয় রাজ্যগুলির সংযুক্তির ব্যাপারে এবার একটা সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন হয়ে পড়ল। বল্লভভাই প্যাটেল, এটা মুছে দিচ্ছি, আমাদের দেশীয় রাজ্যগুলির সংযুক্তিকরণের ক্ষেত্রে কিন্তু বল্লভভাই প্যাটেলের একটা ভীষণ বড় ভূমিকা আছে। সেই ভূমিকাটা কি আমি আস্তে আস্তে আলোচনা করছি। দেখো, ইন্টারেস্টিং টপিক, জটিল টপিক। আমি প্রথমে শুরু করার সময় একটাই বলেছিলাম যে অনেক ঘটনা, অনেক তথ্য আস্তে আস্তে একে অপরের সঙ্গে যখন যুক্ত থাকবে না, তখন দেখবে তোমরা এমনি তোমাদের মনে হবে যা মনে হয় তালগোল পাকিয়ে গেল। ওকে, চলে আসো। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কি দেখলাম না, বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে ভারতবর্ষের দেশীয় রাজ্যগুলোকে একত্রিত করার একটা প্রচেষ্টা বা একটা চেষ্টা চলছে। এই সিচুয়েশনে দেশীয় রাজ্যগুলির সংযুক্তিকরণের ব্যাপারে বেশ কয়েকটা পদক্ষেপ গ্রহণ করা হলো। সেই পদক্ষেপগুলো কি ছিল না, এখানে প্রথমে বলা হচ্ছে যে সন্নিহিত যে প্রদেশগুলো ছিল, মানে ধরো আমি বলতে চাইছি যদি এটা ভারতবর্ষ হয়, কলকাতা, মাদ্রাজ এবং বোম্বাই যদি আমি ধরি, মানে এখানে একটা বড় দেশীয় রাজ্য, এখানে একটা বড় দেশীয় রাজ্য, এখানে একটা বড় দেশীয় রাজ্য। ভারতবর্ষের রাজ্যগুলোর আকার এবং আয়তন ভিন্ন ভিন্ন ছিল। তো এই যে দেশীয় রাজ্যগুলো ছিল, এই দেশীয় রাজ্যগুলোর সন্নিহিত, মানে এই রাজ্যের আশপাশে যে ছোট ছোট রাজ্যগুলো আছে, এই রাজ্যের আশপাশে যে ছোট ছোট রাজ্যগুলো আছে, এর আশপাশে যা আছে, এর আশপাশে যা আছে, এর আশপাশে যা আছে, মেনলি বলা হচ্ছে যে সন্নিহিত বৃহৎ যে রাজ্য ছিল, সেই বৃহৎ রাজ্যের পাশে যে ছোট ছোট যে রাজ্যগুলো ছিল, সেই রাজ্যগুলো তার মধ্যে ইনক্লুড করে দেওয়া হবে। যেমন এখানে বলা হচ্ছে কি না, উড়িষ্যা ও মধ্যপ্রদেশের সঙ্গে পূর্ব অঞ্চলে যে দেশগুলো ছিল, পূর্বাঞ্চলে যে রাজ্যগুলো ছিল, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, মানে দেখো না, ধরছি আমি এটা উড়িষ্যা এবং মধ্যপ্রদেশ, এই যে দুটো জায়গা, এই দুটো জায়গার পাশে পূর্ব দিকে যে ছোট ছোট রাজ্যগুলো ছিল, সেইগুলোকে একসঙ্গে করে দেওয়ার চিন্তা ভাবনা হলো। তাহলে কি বললাম, উড়িষ্যা এবং মধ্যপ্রদেশের সঙ্গে পূর্বাঞ্চলের রাজ্যগুলোকে একত্রিত করে দেওয়ার চেষ্টা করা হলো বা একত্রিত করে দেওয়া হলো। নেক্সট বোম্বাইয়ের সঙ্গে দক্ষিণ ভারতের যে রাজ্যগুলো ছিল, মেনলি দক্ষিণ ভারতের গুজরাট এবং বোম্বাইটা অ্যাকচুয়ালি ঠিক এই জায়গাটা, তো এই বোম্বাইয়ের সঙ্গে এই গুজরাটের এই অঞ্চলের কিছু রাষ্ট্র এবং দক্ষিণ ভারতের এই অঞ্চলের কিছু রাষ্ট্র, এইগুলোকে একত্রিত করে দেওয়া হলো, সংযুক্ত করা হচ্ছে কি, সন্নিহিত অঞ্চল মানে পাশাপাশি অঞ্চলগুলোকে একসঙ্গে যুক্ত করে দেওয়া হচ্ছে। উত্তরপ্রদেশের সঙ্গে আশপাশের যে অঞ্চলগুলো ছিল, মেনলি গাড়োয়াল, রামপুর, বেনারস। ঠিক আছে, উত্তরপ্রদেশ সঙ্গে আশপাশে যে ছিল কি বললাম, মেনলি গাড়োয়াল, রামপুর এবং বেনারস, এই তিনটে অঞ্চলকে কিন্তু উত্তরপ্রদেশের সঙ্গে যুক্ত করে দেওয়া হলো। আর কি করলো, পশ্চিমবঙ্গের সঙ্গে, এখানে পশ্চিমবঙ্গের উপর দিকে ছিল কি, কোচবিহার, পশ্চিমবঙ্গের সঙ্গে কোচবিহারকে অ্যাড করে দেওয়া হলো। ওকে, তারপর সব অ্যাড করে, মানে একে অপরের সঙ্গে অ্যাড করে দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গের সঙ্গে কোচবিহারকে অ্যাড করে দেওয়া হলো। আর আসামের সঙ্গে আমি জায়গা নেই, আসামে একটু বলে শোনাও, আসামের সঙ্গে খাসি উপত্যকা, খয়টা যত সাহসী, আসামের সঙ্গে খাসি উপত্যকাকে যুক্ত করে দেওয়া হলো। ঠিক আছে, এইভাবে সন্নিহিত অঞ্চল, আমি কি বললাম, আমি 1 নম্বর পয়েন্টটা কি বলেছিলাম, যে সন্নিহিত অঞ্চলগুলি সন্নিহিত অঞ্চলগুলি পার্শ্ববর্তী অঞ্চলগুলোর সঙ্গে যুক্ত করে দেওয়া হলো, যাতে করে একটা করে ছোট ছোট রাজ্য, মানে ছোট রাজ্যগুলো যুক্ত হয়ে একটা বৃহৎ রাজ্যের আকার ধারণ করলো। আর কি বলা হলো না, বেশ কয়েকটা রাজ্যকে যুক্ত করে একটা করে বৃহৎ রাজ্য গঠন করা হলো। বেশ কয়েকটা রাজ্যকে যুক্ত করে একটা করে বৃহৎ রাজ্য গঠন করা হলো। যেমন রাজস্থান, যেমন রাজস্থান যুক্ত প্রদেশ,
মানে অ্যাকচুয়ালি যুক্ত প্রদেশ মানে কি, অনেকগুলো ছোট ছোট রাজ্যকে যুক্ত করে করা হচ্ছে। পাঞ্জাব যুক্ত প্রদেশ, তারপরে বিন্ধ্য প্রদেশের যুক্তরাষ্ট্র, কি বললাম, পাঞ্জাব যুক্ত প্রদেশ, বিন্ধ্য, হাজার যাও, তাহলে বিন্ধ্য প্রদেশের যুক্তরাষ্ট্র। এইভাবে কিন্তু ছোট ছোট রাজ্যগুলোকে একসঙ্গে যুক্ত করে যুক্তরাষ্ট্র গঠন করা হলো। আর কি করা হলো না, বেশ কয়েকটা রাষ্ট্র যারা কেন্দ্রীয় শাসিত বা যারা কেন্দ্রে থাকার চিন্তা ভাবনা নিল, যে আমরা কোনো স্বাধীন রাজ্যের সঙ্গে যাবো না, আমরা কেন্দ্রীয় শাসিত থাকবো। তার মধ্যে কারা কারা আছে, তার মধ্যে আছে কি আছে, হিমাচল প্রদেশ আছে, কচ্ছ আছে, বিলাসপুর আছে, ভূপাল আছে, ত্রিপুরা আছে, মণিপুর আছে। মণিপুর কি বললাম না, হিমাচল প্রদেশ, কচ্ছ, বিলাসপুর, ভূপাল, মণিপুর আর ত্রিপুরা, এই জায়গাগুলো কিন্তু কেন্দ্রীয় শাসিত অঞ্চল বলে রাখার চিন্তা ভাবনা করা হলো। এবার পরিসংখ্যান কি দেখা যাচ্ছে না, পরিসংখ্যান দেখা যাচ্ছে যে গোটা ভারতবর্ষের যে 601টা ছোট ছোট দেশীয় রাজ্য ছিল, তার মধ্যে 216টি, গোটা ভারতবর্ষের 601টা দেশীয় রাজ্য ছিল, তার মধ্যে 216টি রাজ্যকে পার্শ্ববর্তী রাজ্যগুলির সাথে যুক্ত করে দেওয়া হলো। তাহলে 216টা রাজ্যকে পার্শ্ববর্তী রাজ্যের সঙ্গে যুক্ত করে দেওয়া হলো। নেক্সট, তার মধ্যে 275টি রাজ্য, এই যে 275টি রাজ্য কথা বলছি, এই 275টি রাজ্যকে যুক্ত করে, মানে যেগুলো যুক্তরাষ্ট্র বললাম, এই যে যুক্তপ্রদেশ, এই 275টি রাষ্ট্রকে যুক্ত করে বৃহৎ রাজ্য গঠন করা হলো। ভাবো, তাহলে কি বললাম, প্ল্যানিং কিন্তু আগাচ্ছে, দেশীয় রাজ্যগুলো ভারতভুক্ত চলতে থাকছে। কি বললাম না, প্রথম বললাম 216টি রাজ্য পার্শ্ববর্তী রাজ্যের সঙ্গে যুক্ত হয়ে গেল। মানে কি, আমি কোনটা বলেছিলাম, এই পার্শ্ববর্তী রাজ্যের সঙ্গে এরা যুক্ত হয়ে গেল। আচ্ছা, 275টি রাষ্ট্র বৃহৎ রাষ্ট্র গঠন করলো, এই যারা একসঙ্গে ছিল একসঙ্গে একটা রাষ্ট্র হয়ে গেল, এর হচ্ছে এইটা। আর এদের মধ্যে 7টি রাষ্ট্র কেন্দ্র শাসিত হয়ে থাকলো, বা তাদের স্বাধীন, যে আমি বললাম যে কেন্দ্র শাসিত, এদের মধ্যে 7টি কেন্দ্রীয় শাসিত রাজ্য হিসাবে রয়ে গেল। তাহলে দেখো, পুরো দেশীয় রাজ্যগুলোর মধ্যে এখনো কিছু রয়ে গেছে। আমি মোট 601টা বলেছিলাম, এখানে যদি আমি দেখতে যাই 400 ওই 500 সামথিং, মানে এখনো প্রায় 100 দেশীয় রাজ্য কিন্তু ভারতভুক্ত করা সম্ভব হয়নি। এবার এই সিচুয়েশনে যখন ভারতভুক্তি দলিলে স্বাক্ষর হচ্ছে, তখন 3টে ব্যতিক্রমী রাজ্যের আমরা কথা বলবো। 3টে ব্যতিক্রমী রাজ্য, একটা হচ্ছে জুনাগড়, একটা হচ্ছে হায়দ্রাবাদ, একটা হচ্ছে কাশ্মীর। এরা কিন্তু কেউই কোনো পক্ষেই যোগদান করেনি, না ভারত, না পাকিস্তান, না কেন্দ্র শাসিত। এরা কিন্তু স্বাধীনভাবে নিজেদের অস্তিত্ব বজায় রাখার চেষ্টা করেছিল। বল্লভভাই প্যাটেল এই 3টে রাজ্য সম্পর্কে একটা বক্তব্য রেখেছিল। আমি আগের দিনে, এটা আমার ফল্ট, আমি স্বীকার করে নিচ্ছি, আমি আগের দিনে ছেলেমেয়েরা আমাকে জিজ্ঞাসা করেছিল যে স্যার, সবসময় ইতিহাসে সবকিছু মনে রাখা আমার পক্ষে সম্ভব নয়, এটা আমি স্বীকার করে নিচ্ছি। এত এত ইতিহাসের এত শর্ট কোয়েশ্চেন, এত কিছু জানি না, তো মানে মনে রাখা আমার পক্ষে সম্ভব নয়, এটা আমার ফল্ট, আমি স্বীকার করছি। আগের দিনে কোন একটা কলেজের সেকেন্ড ইয়ারের ছেলেমেয়েরা আমাকে জিজ্ঞাসা করেছিল যে কে কাশ্মীরকে রানী এবং হায়দ্রাবাদকে রাজা, আর জুনাগড়টা বলেনি ওরা, ওদেরকে প্রশ্ন করা হয়েছিল যে কে কাশ্মীরকে রানী এবং জুনাগড়কে রাজা বলে উল্লেখ করেছেন এবং কখন বা যাই হোক। আমি এখানে এই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে বলে দিচ্ছি যে অ্যাকচুয়ালি এই ভারতভুক্তি দলিলে এরা 3জন স্বাক্ষর করেন। কারা কারা বললাম, জুনাগড়, কাশ্মীর এবং হায়দ্রাবাদ। এখানে বল্লভভাই প্যাটেল এই 3টে রাজ্য সম্পর্কে এই উক্তি করেছিল। কি উক্তি করেছিল না, কাশ্মীর হচ্ছে রানী, হায়দ্রাবাদ হচ্ছে রাজা, আর জুনাগড় হচ্ছে বোড়ে। বোড়ে মিন্স দাবা খেলার যে বোড়ে হয় না, সেই বোড়ে। মেনলি এই 3টে রাজ্য সম্পর্কে তিনি এই বক্তব্যটা করেছিলেন। তাহলে এখান পর্যন্ত আমি যে আলোচনা করলাম, এখানে দেখালাম যে ভারতভুক্তি যে প্রবলেমসটা হয়েছিল, সেই প্রবলেমসটা সলভ করার জন্য
সরকার পক্ষ থেকে কোন কোন ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং কতগুলো অ্যাকচুয়ালি দেশ ভারতের সঙ্গে যুক্ত হলো, একটা ছোট্ট একটা আউটলাইনের মতো একটা বিষয় যতটা পেয়েছে আমি শর্ট করে বোঝানোর চেষ্টা করেছি। এরপর সবচেয়ে যেটা প্রবলেম হবে সেটা কি না, এই যে তিনটে রাজ্যের কথা বললাম, কি কি জুনাগড়, কি কি বললাম না, জুনাগড়, হায়দ্রাবাদ আর কাশ্মীর, এই যে তিনটে রাজ্যের কথা বললাম, যে তিনটে রাজ্য ভারতের সঙ্গে যুক্ত হলো না, এই তিনটে রাজ্যকে ভারতভুক্ত করতে গিয়ে ভারত সরকারের কালঘাম ছুটে গিয়েছিল এবং নানান সমস্যা, নানান প্রবলেম, সেই প্রবলেমস গুলো আমি একটা ভিডিও আলোচনা করতে পারবো না। আমি চেষ্টা করব এই যে তিনটে রাজ্যের যে ভুক্তি, বিশেষ করে কাশ্মীরটা তো আমার একটা আলাদা আলাদা একটা ক্লাস লাগবে, কারণ কাশ্মীরটা খুব ডিটেলস আলোচনা করতে হবে। তো তো কাশ্মীরটা আমি একটা করে ভাবছি, আর বাকি জুনাগড় এবং হায়দ্রাবাদ আমি একটা ভিডিও করে দেবো। এটা আমি নেক্সট ভিডিওতে বানাবো, নেক্সট পার্টে বানাবো। আমি এখন পর্যন্ত এইটুকুই রাখলাম। হ্যাঁ, আর এখানে আর একটা কথা প্রসঙ্গে বলে দিই, দেখো ভারতবর্ষে না, আমি যে ভারতের দেশীয় রাজ্যগুলোর ভুক্ত কথা বললাম এবং এখানে প্রায় 500টা রাজ্যের কথা বললাম যারা অলরেডি ভারতবর্ষের সঙ্গে যুক্ত হয়ে গেছে, এখনো 100টা রাজ্য থাকছে। এখানে একটা জিনিস বলে দিই, ভারতবর্ষে যে সকল বিদেশি কোম্পানি এসেছিল বা বিদেশি কোম্পানি এসেছিল, তার মধ্যে যেমন ইংরেজরা ছিল, তার সঙ্গে আরো কিছু কোম্পানি ছিল। তারা কারা? তারা হচ্ছে ফরাসি এবং ওলন্দাজ। ওকে, তাহলে ফরাসি, ওলন্দাজ আর ব্রিটিশ। ওকে, দেখো ভালো করে বোঝো, তাহলে ফরাসি, ওলন্দাজ এবং ব্রিটিশ মেজরিটি, প্রায় 80% জায়গা ব্রিটিশদের নিয়ন্ত্রণে ছিল। আমি ধরে নিচ্ছি ওলন্দাজদের 5% আর ফরাসিদের হয়তো 15%, বা এদের 10 এদের 10। ভালো করে বোঝ, যদি যখন গোটা ভারতবর্ষ ঔপনিবেশিক শাসনে চলছে, সেই সময় গোটা ভারতবর্ষের 80% উপর ছিল ব্রিটিশদের নিয়ন্ত্রণে, তখন কিন্তু বেশ কিছু জায়গায় ওলন্দাজের উপনিবেশ ছিল এবং বেশ কিছু জায়গায় ফরাসিদের উপনিবেশ ছিল। তাহলে ব্রিটিশরা ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছিল এবং 1947 সালের 15ই আগস্ট ভারতকে স্বাধীনতা প্রদান করে তারা ভারত ত্যাগ করেছিল। এরা কারা? এরা হচ্ছে 80% যে মালিক, সেটা হচ্ছে ব্রিটিশরা। সেই সময় কিন্তু যখন ভারত স্বাধীন হচ্ছে, সেই সময় কিন্তু ভারতবর্ষে ওলন্দাজ এবং ফরাসি এই দুটো উপনিবেশ কিন্তু থেকে যাচ্ছে এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে এই বিষয়টা নিয়ে কিন্তু আরো জটিলতা সৃষ্টি হচ্ছে। সেটা নিয়ে আমি নেক্সট ভিডিও আলোচনা করবো। মানে মেনলি বলতে চাইলাম, ব্রিটিশরা ভারত ছেড়ে চলে গেল ঠিকই, তারা 80%-এর ওপর আমাদের নিয়ন্ত্রণ দিয়ে গেল ঠিকই, কিন্তু কিছু হয়তো 10 না হলেও 5 বা 7% যে ভূখণ্ড বা যে উপনিবেশ, সেই উপনিবেশটা কিন্তু ফরাসি এবং ওলন্দাজ হাতে রয়ে গেছিল। এরা কিন্তু আরো পরবর্তীকালে এগুলোকে স্বাধীনতা দিয়েছে। আমি এগুলোকে নিয়েও নেক্সট ভিডিও ডিসকাস করব। ওকে, তাহলে আজকে আমি মেনলি ভারতবর্ষের দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তিকরণ বা দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তিকরণ, সে সংক্রান্ত যে প্রবলেমস এবং সেই প্রবলেমসের জন্য যে পদক্ষেপগুলো গ্রহণ করা হয়েছিল, আমি সেইগুলো নিয়ে একটা ছোট্ট ভিডিও দিলাম তোমাদেরকে। আশা করি অল্প সময়ের মধ্যে বিষয়টা বোঝাতে পেরেছি। বাকি ডিটেলস গুলো, বাকি তিনটে রাজ্য এবং এই বিষয়টা আমি নেক্সট ভিডিও বা নেক্সট পার্টে আলোচনা করবো। এখন এইটুকুই রাখলাম, পরের পার্টে। ওকে।